বিয়ের ৩ বছরের মাথায় আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্সের একমাত্র কারণ আমি কোনোদিন সন্তানের মা হতে পারবো না। আর এই কথা ডাক্তারের মুখ থেকে শুনে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই আমার স্বামী শোভন বলল, নিতু, তোমাকে একটা ভয়ঙ্কর কথা বলবো এখন। কথাটা শোনার জন্য তুমি প্লিজ প্রস্তুত হয়ে নাও, নিজেকে শক্ত করো। আমি অবাক হয়ে বললাম, ভনিতা করছো কেন? সহজ করে বলে ফেলো, কী বলতে চাও? শোভন কঠিন মুখ করে বলে ফেলল, আমি তোমাকে নিয়ে আসলে আর সংসার করতে পারবো না। তাছাড়া আমার মাও যখন শুনবেন যে তুমি কখনো কনসেপ্ট করতে পারবা না, তখন মাও সেম কথাটাই বলবেন তোমায় ডিভোর্স দিতে। আমি শোভনের দিকে অসহায় এবং অবাক হওয়ার চোখে তাকিয়ে রইলাম। শোভন মুখ শক্ত করে রেখেই বলল, নিতু, আমি অপারগ, সন্তান দিতে পারবে না। বন্ধা এমন মেয়ে নিয়ে গল্প উপন্যাসের নায়কেরাই শুধু সংসার করতে পারে, বাস্তবে এমন হয় না। নিতু, আমি তোমাকে সত্যি সত্যি ডিভোর্স দেব। শোভনের পিছন পিছন তবুও তার বাসা পর্যন্ত গেলাম। ভাবলাম, আমায় এভাবে বেহার মতো ওর পেছন পেছন যেতে দেখে আমার প্রতি ওর মায়া যদি জন্মায়, এই ভেবে তখন আর আমায় হয়তো ডিভোর্স দিতে পারবে না ও। কিন্তু অদ্ভুত রকম কাণ্ড হলো। বাড়িতে যাওয়ার পর সব কিছু শুনে ওর মা বললেন, শোভন, শত হোক নিতুর সাথে তুই ৩ বছর সংসার করেছিলি, ওর প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য তো আছে, তাই না? ওকে ডিভোর্স দিতে হলে দিবি, তবে ২-৩ মাস যাক, তারপর ততদিনে তোর জন্য আমরা নতুন বউ দেখি। নিতুও আমাদের সাথে বউ দেখবে। প্রথমে ভেবেছিলাম আমার শাশুড়ি একজন নারী, তিনি হয়তো আমার পক্ষেই কথা বলবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তিনি এমন করে কথাগুলো তার ছেলেকে বললেন, যা শুনে আমি তখন ভীষণ রকম চমকে উঠলাম। মনে হয় তিনি আমাকে করুণা করছেন। আমি মনে হয় অনেক বড় পাপ করেছি। আমার বুক ফাটা আর্তনাদ বুকের মাঝেই পাথর চাপা দিয়ে বললাম, এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছে হচ্ছে না আমার। আমি সঙ্গে সঙ্গে কান্না মাখা গলায় বললাম, শোভন, আর কোনো মায়া দেখাতে হবে না আমার প্রতি তোমাদের। যথেষ্ট মায়া দেখিয়েছ তোমরা। আমি এক্ষুনি চলে যাব আমার বাবার বাসায়। শোভনের মা বললেন, তাহলে শোভন গিয়ে এগিয়ে দিয়ে আসুক তোমাকে, নয়তো সবাই বলবে তোমাকে আমরা রাত বিরেতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। অতটা নিষ্ঠুর আবার আমরা না বাবু। আমি বললাম, না থাক, আমাকে কষ্ট করে কারো দিয়ে আসতে হবে না। এত দয়া দাক্ষিণ্য দেখানোর কোনো প্রয়োজন নেই। বহু দয়া দেখিয়েছেন, আর দরকার নেই। আমার পা দুটো আছে, আমি যেতে পারবো। শোভনের মা এবার শোভনকে বললেন, দেখেছ মেয়ের দিমাগ কত? একে তো বন্ধা, তার উপর কই সবার সাথে একটু নিচু গলায় কথা বলবে? তা না, কত বড় সাহস, আবার চোটপাট করে। একে বলে যত বড় মুখ না তত বড় কথা। এত চোটপাট করে কথা বলে কোন সাহসে মেয়ে? যা গিয়ে, এত কথা বলে কোনো কাজ নেই। যে কাজটা আজ হোক কাল হোক করা তো লাগবেই। শোভন, তুই বরং ওকে ৩ তালাক বলে মামলা এখানেই ডিসমিস করে দে। মানুষ বড়ই অদ্ভুত এ সমাজে। একজন পুরুষ মানুষের বাবা হওয়ার ক্ষমতা না থাকলেও একজন নারী ঠিকই অনায়াসে সংসার করে যায় হাসি মুখে, সব কিছু মেনে নেয়। অথচ নারীর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। একজন নারীর যদি সন্তান ধারণের ক্ষমতা না থাকে, তাহলে তার আর কোনো মূল্য ও ঠাঁই মিলে না কোনো মতে এই সমাজ সংসারে। সমাজের মানুষ তখন কিছুতেই শান্তিতে থাকতে দেয় না। মনে হয় তাদের আর পেটের ভাত হজম হয় না কারো কোনো দোষ ফেলে। সোহম আর দেরি করল না। তার মায়ের কমান্ড পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে বলে দিল, ১ তালাক, ২ তালাক, ৩ তালাক। নিতু রাস্তা দিয়ে এলোথেলোভাবে হাঁটছে আর ভাবছে, আদৌ কি শোভন আমাকে কখনো ভালোবেসেছিল? মাথাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। নিতুর গলা ও বুক শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। রাত করে বাড়িতে একা একা কোনো খবর না দিয়েই হঠাৎ করে ফেরায় নিতুর মা ভীষণ রকম অবাক হয়ে গেলেন। অবাক হলেন ভাইয়াও, আরও অবাক হলেন মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখে। নিতুর মা ভয়ে কাপা গলায় বললেন, কি হয়েছে নিতু? এত রাতে যে একা একা চলে এলি? কিছু কি হয়েছে রে মা? আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বললাম, মা গো, আমি একেবারে চিরতরে চলে এসেছি। সংসার জীবনে আমার ছুটি হয়ে গেছে। ওরা আমাকে সংসারের সব দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছে। ভাইয়া অবাক হওয়া গলায় বললেন, মানে? আমি কাঁদতে কাঁদতেই বললাম, আমায় শোভন তালাক দিয়েছে। নিতুর মা কাঁপা কাঁপা গলায় বললেন, কি বলছিস এসব? হঠাৎ করে এমন কেন করলো ও? নিতু বলল, আমার সন্তান হবে না এই জন্য।
ডাক্তার বলেছে আমি কোনো দিনও মা হতে পারবো না। ভাইয়া একেবারে চুপ হয়ে গেলেন এই কথাটা শুনে। মা কাঁদতে শুরু করলেন আমায় জড়িয়ে ধরে। আর আমি ভাবতে লাগলাম আমার কি উপায় হবে এখন? আমার জীবনটা কি নষ্ট হয়ে যাবে এভাবে? হে আল্লাহ, আমি এখন কি করব? এ সমাজের মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলবে আমি বাজা, সন্তান ছাড়া নারীর জীবন ব্যর্থ। হে আল্লাহ, তুমি বলে দাও আমি এখন কি করব? কথাগুলো ভাবতে ভাবতে চারিদিক অন্ধকার হয়ে এলো। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম বলতেই পারবো না আমি। সকালে ঘুম ভাঙতেই জানতে পারলাম পরাগ এসেছে আমাদের বাসায়। পরাগ আমার ভাইয়ের বন্ধু এবং আমার প্রাক্তন। তার চাকরি ছিল না বলে তখন তার সাথে আমার বিয়েটা হয়নি। তার মা এসেছিলেন আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে, কিন্তু আমার মা তার মাকে একরকম অপমান করেই সেদিন বলেছিলেন আপনার বেকার ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে নিজের পায়ে আমি কুড়াল বসাতে চাই না। সেই পরাগ এসে মাকে বলল, আন্টি কি শুনেছি এটা নিতুর বিষয়ে? মা কেঁদে উঠলেন হাওমাও করে, বললেন সত্যি শুনেছ বাবা, আমার নিতুর সব শেষ হয়ে গেল। মেয়েটার যে এখন কি হবে আল্লাহই ভালো জানেন। পরাগ সঙ্গে সঙ্গে বলল, আন্টি আপনি কিছু মনে না করলে আমি একটা আবদার করতে চাই। আমার মা বলল, কি আবদার করতে চাও বাবা? পরাগ বলল, নিতুর দায়িত্ব আমি নিতে চাই, নিতুকে বিয়ে করতে চাই আমি। আমার মা সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, সত্যি বলছো বাবা? তোমাদের তো একসময় কত অপমান করে ফিরিয়ে দিয়েছিলাম, তবুও তুমি আমার মেয়েকে বিয়ে করবে? শোনো বাবা, আবেগে পড়ে মানুষ অনেক কিছু বলে ফেলে, করেও ফেলে অনেক কিছু, কিন্তু পরে পস্তাতে হয়। আমি চাই না তুমি আবেগগ্রস্ত হয়ে এমন অনেক কিছু করো। তুমি যা বলছো ভেবে বলছো তো? আমার নিতু কখনো মা হতে পারবে না। আর তোমার মা বিষয়টা শুনলে সে কি স্বাভাবিকভাবেই নেবেন? সবাই তো নাতি নাতনির মুখ দেখতে চায়। পরাগ বলল, না আন্টি, আমি আবেগী হয়ে কিছুই বলছি না। আপনি জানেন কি না জানি না, কিন্তু নিতু জানে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনো বিয়েই করব না। অ্যাকচুয়ালি লজ্জা রেখে তো আর লাভ নেই। আর বলছেন মায়ের কথা, মা তার ছেলের জেদ সম্পর্কে খুব ভালো করেই জানে। আমি মাকে বলে দিয়েছিলাম নিতুকে ছাড়া আমার আর কারোর সঙ্গে সংসার করার ইচ্ছে নেই, কারণ আমি এক এক দিন এক একজনকে ভালোবাসতে পারবো না। আমার মা খানিক সময় চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই বিষয়ে নিতুর সঙ্গে কথা বলে নেই। ওর রাজি না রাজির একটা ব্যাপার আছে। আর তোমাকেও 3 দিন সময় দিলাম, তুমিও এই 3 দিন আরও ভালো করে ভাবো, ভেবে দেখো এই রিস্ক তুমি নিতে পারবে কিনা। এটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। যার সাথে তুমি সংসার করবে তার কোনো সন্তান সন্ততি হবে না। এখন হয়তো আবেগের বশে নিতুকে বিয়ে করলে, 3 বছর পর দেখা গেল শোভনের মতো তুমিও বললে তোমাকে দিয়ে আর চলবে না আমার নিতু, আমার সন্তান চাই, সন্তান ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নাই, তোমাকে আমি তালাক দেব। পরাগ চমকে ওঠা গলায় বলল, আন্টি এই রিস্ক তো আমি আরও আগেই নিয়েছি। আমি এমনও যদি জানতাম যে নিতু আর মাত্র 3 বছর বাঁচবে তবুও তাকে আমি বিয়ে করতাম। আমার মা বললেন, আচ্ছা যাই হোক, তোমার হাতে সময় আছে পর্যাপ্ত। মেয়ের তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তার বিয়ে হবার সম্ভাবনা 0। তুমি অনেক সময় নিয়ে ভাবতে পারো, তারপর দেখো কি করতে পারো। পরাগ বলল, আচ্ছা আমি কি নিতুর সাথে একটু কথা বলতে পারি আন্টি? আমার মা বললেন, না, ওর সাথে এখন কোনো কথা বলতে যেও না, কারণ ওর মনের পরিস্থিতি এখন ঠিক নেই। পরাগ বলল, আচ্ছা ঠিক আছে, আজ তবে আসছি। আমার মা বললেন, আচ্ছা। পরাগ চলে যাওয়ার পর মা এলেন আমার কাছে, এসে বললেন, সব তো শুনেছিস, ছোকরাটা এসে দরদ দেখাচ্ছে। আরে ওদের সাথে আমাদের না মিলে বংশগৌরব, না মিলে অর্থ সম্পত্তির। যাই হোক, এখন এটা বিষয় না। মানছির ছোকরাটা ভালো সরকারি চাকরি করে, কিন্তু এই চাকরির লোভেই কি ওর হাতে মেয়ে তুলে দেবো নাকি? ওদের মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এটা ভালোবাসার কোনো বিয়ে যে হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। এটা হবে প্রতিশোধ নেওয়ার আনুষ্ঠানিক আয়োজন। এটা আমি কিছুতেই হতে দিব না, কিছুতেই না। আমি আমার মায়ের অহংকারমূলক কথা শুনে তার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। পরাগকে আমি একসময় পাগলের মতো ভালোবাসতাম, পরাগও আমায় খুব ভালোবাসত। পরাগ আর আমি একবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। ওর মাথা ছুঁয়ে আমি বলেছিলাম, পরাগ তোমাকে ছাড়া আমি আর কাউকে মেনে নিতে পারবো না। মা যদি জোর করে অন্য কোনো ছেলের সাথে আমায় বিয়ে দিতে চায় তবে আমি বিষ খেয়ে মরে যাব।
পরাগ আমার কথা শুনে সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরেছিল আর কাঁপা কাঁপা গলায় বলেছিল, ছি, এমন কথা কেউ বলে? মৃত্যুর কথা আর কখনো বলবে না। তারপর পরাগ আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করল। সেদিন সে বলেছিল, নিতু, আমি মৃত্যুর মতো কঠিন বিষয়কে ভয় পাই, তাই মরে যাওয়ার মতো কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো না। তবে যা পারবো তা হলো আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে আসতে দেব না। তোমায় যদি না পাই তবে অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না, আল্লাহর কসম। কসম কাটা ভালো নয়, তবুও কসম কাটলাম। পরাগ তার কথা রেখেছিল, কিন্তু আমি বাস্তবতার সম্মুখীন হয়ে সব ভুলে গিয়েছিলাম। প্রতিজ্ঞা রক্ষা করা কেবল আমার হয়ে উঠল না। মেয়েরা চাইলেও পারিবারিক চাপের সম্মুখীন হয়ে অনেক প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না। সে সময় মা বলেছিল শোভনকে বিয়ে না করলে মা সুইসাইড করবে। আমি তখন ভয় পেয়েছিলাম, বাধ্য হয়েছিলাম সেদিন বিয়ে করতে। বিয়ের পর যে পরাগকে ভুলে গিয়েছিলাম একেবারে বিষয়টা এমন না। বারবার মনে পড়তো ওর কথা। আমি শুধু ভুলে থাকার অভিনয় করতাম। আমার মনে হয় পৃথিবীর সব মানুষই এমন, সত্যিকারে কেউ কাউকে ভুলে থাকতে পারে না, শুধু চেষ্টা করে ভুলে যাওয়ার আর অভিনয় করে বলবো যে আমি ভুলে গেছি সম্পূর্ণরূপে। আসলে এমনটা না, ভালোবাসা কখনো মন থেকে মরে না। শোভনের সাথে বিয়ের পর শোভনের প্রতিটা স্পর্শ আমার বিষের মতো লাগতো। মনটা মরে গিয়েছিল, শুধু দেহটা সমর্পণ করেছিলাম তার জন্য। ঠিক 3 দিন পর পরাগ এলো আমাদের বাড়িতে। এসে মাকে বলল, আমি প্রস্তুত আন্টি। তখন আমার মা খেয়ালে সুরে বললেন, কিসের জন্য প্রস্তুত? পরাগ সহজ গলায় বলল, নিতুকে বিয়ে করার জন্য। আমি অনেক ভেবে দেখেছি, নিতু আমার জীবনে ফিরে আসাটা হবে আমার জন্য আশীর্বাদ স্বরূপ। ওকে পাওয়া হবে আমার পরম সৌভাগ্য। কিন্তু আমার মায়ের যেন অহংকার কমছেই না। তার মেয়ের যে একটা সমস্যা আছে তার সেদিকে কোনো খেয়াল নেই। তিনি হেসে কঠিন গলায় বললেন, শুধু তুমি এসে বললে তো হবে না বাবা, মুরব্বি লাগবে তো। তোমার মুরব্বি তো তোমার মা, তোমার মাকে পাঠাও আমাদের বাড়িতে। উনি এসে বলুক, তারপর ডিসিশনে যাব আমরা। পরাগ এসে বলল, আন্টি, মা এখানে আসবেন না। কেন আসবেন না? আমার মেয়ে ডিভোর্সি বলে ভাব দেখাচ্ছেন তোমার মা? পরাগ বলল, না আন্টি, বিষয়টা তেমন না। আসলে মা একবার এখানে এসে লজ্জিত হয়ে গেছেন, তাই তিনি এখানে আসতে লজ্জা পাচ্ছেন। তবে আমি অনুমতি নিয়েছি। মা আমার বিষয়ে ফুল অনুমতি দিয়েছে। তখন আমার মা একটু খেয়ালি এসে বললেন, পরাগ, এটা তো ছেলে খেলা নয় বাবা। আমি তো তোমার মতো বাচ্চা ছেলের হাতে আমার মেয়েকে এভাবে তুলে দিতে পারি না। যাও, আগে তোমার মাকে নিয়ে এসো। পরাগ বলল, আন্টি, নিতুর সঙ্গে একটু কথা বলা যাবে এখন? মা বলল, না, সে এখন কথা বলতে পারবে না। পরাগ কী করবে আর? বোকার মতো মায়ের সামনে থেকে উঠে বাসার দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। অতপর অত জেদ যে ভালো নয় তা মা পরে বুঝতে পারলেন। মার জেদ অবশেষে মাটি হলো, অহংকার মিশে গেল মাটির সাথে। সেদিন আমাদের বাড়ি থেকে পরাগ অপমানিত হয়ে যাওয়ার পর থেকেই আমি কাঁদতে শুরু করলাম। মা বললেন, কাঁদছিস কেন রে তুই? কি হয়েছে নিতু? আমি কাঁদতে কাঁদতেই বললাম, তোমার এই জেদটার কারণেই আমি একবার আমার ভালোবাসাকে হারিয়েছিলাম। আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। পরাগকে না চাইতেও কষ্ট দিয়েছিলাম। এর ফল কি ভালো হয়েছে? ভালো হয়নি। তোমার অহংকারের জন্যই সব হয়েছে। বারবার পরাগ আর পরাগের মাকে অপমান করেছ। কেন করেছো তুমি এমনটা? কি চাও তুমি? আমায় কি এবার তুমি মৃত্যুর দিকেই ঠেলে দিতে চাও মা? মা আমার কথার জবাব দিতে পারলেন না। রাতে ভাইয়া বাসায় ফিরলে মা সব কিছু ভাইয়ার কাছে বললেন। ভাইয়া শুনে বলল, মা, তুমি মূর্খের চেয়ে অধম। পরাগ আর কখনো বোধ হয় আমাদের বাড়িতে ফিরবে না, কোনো দিন না। পরাগ খুবই ভালো একটা ছেলে। তোমার অহংকার আর জেদের কারণে সেদিন কিছু বলতে পারিনি। জীবনে টাকায় কি সব? মা চোখ মুছতে মুছতে বললেন, আমি ভুল করেছি, এর মাসুল তো আমাকেই দিতে হবে। আমি নিজে যাব ওদের বাড়ি। মা আর দেরি করলেন না। সে রাতেই মা একা একা চলে গেলেন পরাগদের বাড়ি। তারপর পরাগের মার কাছে ক্ষমা চেয়ে নিলেন। তারপর বিয়ের ব্যাপারে কথা বললেন। পরাগের মা বললেন, এতে আমার কোনো অমত নাই। আমার সন্তানের মঙ্গলের জন্য আমি সব করতে পারি। মা হাসি মুখে পরাগদের বাড়ি থেকে ফিরলেন। এর ঠিক 15 দিন পর আমার আর পরাগের বিয়ে হয়ে গেল। বাসর রাতে পরাগ আমার সাথে ঘনিষ্ঠ হয়ে বলল, নিতু, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
আমার চেয়ে কোনো সুখী মানুষ এই পৃথিবীতে নাই। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, এটা কে বলল? আমি বলেছি, তোমাকে পাওয়ার পর মনে হয়েছে আমার আর কোনো দুঃখ নাই। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম আর বললাম, আমার সম্পর্কে সব কিছু জানার পরও তুমি কেন আমায় বিয়ে করতে রাজি হলে? পরাগ মৃদু হেসে বলল, ভালোবাসি বলে। তাছাড়া তোমার সন্তান হবে না এটা কি করে ডাক্তার জানে? সন্তান দানের মালিক ডাক্তার। ডাক্তারি রিপোর্ট অনেক সময় ভুলও হয়। মনে প্রাণে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ফিরায় না। আমার তো মনে হয় তুমি সন্তানের মা হবে শীঘ্রই। আমি ওর কথা শুনে ফ্যাল করে তাকিয়ে রইলাম ওর দিকে আর ভাবলাম, কত সহজ মনের মানুষ একটা পরাগ। কত সুন্দর করে ভাবতে পারে সে। এমন করে তো শোভনও ভাবতে পারত একদিন ঠিক আমাদের কোল আলো করে সন্তান আসবে। এমন একটা আশায় সারাটা জীবন কি কাটিয়ে দিতে পারতো না সে? পরাগের সাথে আমার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই ওর মা কেমন খাপছাড়া আচরণ করতে লাগলেন আমার সাথে। বাড়ির সব ফুড ফরমাশ করাতে লাগলেন আমায় দিয়ে। সেদিন সকালবেলা হঠাৎ করে বললেন, নিতু, আমারে এক কাপ চা দাও তো। আমি এক কাপ চা করে নিয়ে গেলাম শাশুড়ি মায়ের কাছে। সেই চা মুখে দিয়ে মুখ কুচকে চায়ের কাপটা ফেলে দিলেন মেঝেতে। সঙ্গে সঙ্গে ছনাৎ করে ভেঙে খান খান হয়ে গেল কাপটা। তারপর শাশুড়ি মা বললেন, এটা চা করেছো না শরবত করেছো? আমি চুপ করে নিচ দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি বললেন, এমন বেকুবের মতন দাঁড়াইয়া রয়েছে কেন? এমন আকায় মা একটা মাইয়া নিয়া তো আমার মা বিরাট ভাব দেখাইছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা, আমি আরেক কাপ চা করে আনি। শাশুড়ি মা আমায় ধমক দিয়ে বললেন, একটা কাপের দাম 80 টাকা। 80 টাকা নষ্ট হইল তোমার এই কুমার্কা চা বানানির লাইগা। আমি এই সকালবেলা আর একটা কাপ ভাঙা আমার পয়সা নষ্ট করতে চাই না। এখন সামনে থেকে তুমি বিদায় হও। এমনিতেও তুমি অপয়া বন্ধা। গুণীজন কয়, সকালবেলা এইসব মানুষের মুখ দেখলে নাকি সারা দিনটাই মাটি হয়ে যায়। তুমি আর কোনো দিন সকালে সকালে আমার চোখের সামনে পড়বা না। এখন এইভাবে খাম্বার মতন দাঁড়াইয়া না থাইকা যাও এখান থেকে। শাশুড়ির সামনে থেকে কাঁদতে কাঁদতে এলাম আমি রান্নাঘরে। ইচ্ছে করলেও এখন আমি বিছানায় গা এলিয়ে শুয়ে থাকতে পারবো না। ভাত তরকারি রাঁধতে হবে আমার। পরাগ বাজার করতে গিয়েছে। ওখান থেকে এসে সে গোসল করে সকালের খাবার খাবে, তারপর অফিসে যাবে। দেরি করা যাবে না। অবশ্য পরাগের সামনেও কান্না কান্না ভাব করে থাকা যাবে না। ওর সামনে থাকতে হবে হাসি খুশি। পরাগ তার মাকে খুব ভালোবাসে। আমি চাই না তাদের মা ছেলে সুন্দর সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরুক। তারপর আমি একটু কষ্ট করি। হতে পারে এই কষ্টের শেষে আমার জন্য অপেক্ষা করছে পরম সুখ। কিন্তু কিছু মানুষ অত্যাচার করতে গিয়েও করতে পারে না। আমার শাশুড়ি মা এদের দলের। 2-4 দিন তিনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন। একদিন তো তিনি আমায় এমন ধমকাধমকি শুরু করলেন যে একটু পরই তার শরীর খারাপ করে ফেলল। তার আবার হাঁপানির টান আছে। সেই টান উঠে গেল, দমের পর দম ফেলেন তিনি। আমি দৌড়ে গেলাম তার কাছে। তার প্রতি জন্ম নেওয়া সব রাগ অভিমান মুহূর্তে ভুলে গিয়ে তার শিয়রে বসলাম। তার হাতে পায়ে গলার কাছে তেল রসুন গরম করে ঘষে ঘষে লাগিয়ে দিলাম। ওষুধ এনে খাইয়ে দিলাম। এর খানিক পরই তিনি সুস্থ হয়ে উঠলেন। তারপর আমায় ডেকে বললেন, নিতু, আমি যে তোমারে অনেক পছন্দ করি এটা তুমি জানো? আমি শাশুড়ি মার এই কথার কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। আমার চোখ কেমন ছলছল করছে। শাশুড়ি মা বললেন, তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি এই কদিন, সেইটা তোমার মার উপর রাগ থেকে। তোমার মায়ের অহংকারের লাগিয়া আমার ছেলের কি যে কষ্টের দিন গেছিল গো মা। কতদিন আমার ছেলে রীতিমতন খায়নি, গোসল করেনি, চুল ঠিক করেনি। তার জীবন হইয়া গিয়েছিল একেবারে এলোমেলো। গরিব বইলে তোমার মা আমার ছেলেকে অপমান করেছিল। চোখের সামনে পোলাটার এমন অবস্থা দেখা খালি নীরবে খালি চোখের পানি মুচ্ছি। কিন্তু সত্যি কথা কইতে কি মা জানো, আমার ছেলের ভালোবাসা ছিল কিন্তু সত্য। গুণীজনরা কয়, সত্য ভালোবাসার জয় একদিন না একদিন ঠিকই হয়। এই যে সেদিন তোমারে বন্ধা বললাম, এইটা আমি এমনি কইছি। ভাবছিলাম এই কথা তুমি তোমার মার কাছে কইবা, এতে তোমার মা কষ্ট পাইব। যেই কষ্ট আমি পাইছিলাম আমার পোলা লাইগা, এই কষ্ট তোমার মার চোখে আমি দেখতে চাইছিলাম।
কিন্তু মা তুমি হইলা জ্ঞানী মাইয়া, তোমার কষ্টের কথা তুমি কারুর কাছে কও নাই। এই যুগে বউগো একমাত্র প্রধান কাম হইল শাশুড়ি আর ননদের নামে সত্য মিথ্যা বানাইয়া কথা লাগবে না। কিন্তু তুমি এই কামেও করো নাই। তুমি আমারে ক্ষমা কইরা দাও মা, আমার খারাপ ব্যবহারের লাগিয়া আমি দুঃখিত। তুমি আমারে নিজের মা ভাইবা মাফ কইরা দাও। মার কথাগুলো শুনে এবার আমার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়েই পড়ে গেল। আমি বাঁ হাতের পিঠ দিয়ে সেই জল মুছে নিয়ে বললাম, মা আমি কিছু মনে করিনি। মা এবার আমার হাতটা টেনে ধরলেন, তারপর বললেন, বাচ্চা কাচ্চার লাইগা মন খারাপ করবা না। কোনো জায়গায় না কোনো পাগল ডাক্তারে কইছে যে তোমার কোনোদিন সন্তান সন্ততি হইবে না। এটা হলো চরম ভুয়া কথা। হারামজাদা হইল একটা খবিশ। সন্তান দানের মালিক সে না, সন্তান দানের মালিক আল্লাহ। তোমারে একটা ঘটনা কই শুনো। আমার ছোট বোনের নাম সাজু। এই সাজুর বিয়ের 8 বছরেও সন্তান নাই। চেষ্টা আর কম করে নাই। টাকা পয়সা আছে। তার স্বামী তারে নিয়ে বিলাত আমেরিকাও গেছিল। সব ডাক্তারই ফেল মারছে, সন্তান হইব না। তার স্বামী কিন্তু তারে তালাক দেয় নাই। সে বলল, সন্তান দানের মালিক আল্লাহ, না দানের মালিকও এই আল্লাহ। সন্তান না হইলে এইটা আমাগো ভাগ্য। এই ভাগ্যের পরিহাস আমাগো মাইনা নয় লাগব। এই জন্য তো 8 বছরের সম্পর্ক নষ্ট কইরা দেওয়া যাইব না। সাজুর স্বামীর ধৈর্য ছিল। ধৈর্যের ফল পাওয়া গেল তাগো বিয়ের 1 যুগ পর। কথা নাই বার্তা নাই, হুট কইরা সংবাদ পাইলাম সাজু গর্ভবতী। এখন তাগো 3 ছেলে 4 মেয়ে। এখন বুঝছো আসল কাহিনী। ডাক্তার রে আল্লাহ চিকিৎসা করার ক্ষমতা দিলেও সন্তান তৈরির ক্ষমতা দেন নাই। তুমি ধৈর্য ধরো, ধৈর্যের ফল হয় সুফল। মার কথাগুলো শুনে আমি কি যে তৃপ্তি পেলাম। পরাগত এমন সুন্দর করেই আমাকে বোঝায়, সান্ত্বনা দেয়। আসলে পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে পৃথিবী টিকে থাকতো কিভাবে। আরও 2 বছর পরের ঘটনা। আমার শাশুড়ির শরীরটা আরও খারাপ হয়েছে। তিনি এখন বিছানা থেকে উঠতে পারেন না। হাঁপানি তাকে একেবারে কাহিল করে ফেলেছে। এই সময় একদিন আমি টের পেলাম অস্বাভাবিক কিছু, কিন্তু বিষয়টা আমি গোপন রাখলাম। এর আরও 3 মাস পর মা আমায় ডেকে কাছে নিলেন। তারপর বললেন, নিতু তুমি তো ভীষণ ভেতরে বদজাত মাগো মা। আমি অবাক হয়ে বললাম, মা হঠাৎ এমন কথা বলছেন কেন আপনি? মা বললেন, কারণ তুমি আমার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছো। তুমি কিছু একটা লুকাইছো আমার থেকে, কিন্তু আমার চক্ষু ঠিক বুঝতে পারছে। আমি বললাম, কি লুকোবো মা আপনার কাছে? মা বললেন, তোমার সন্তান হইব এই কথা। আমি অবাক হয়ে বললাম, এই কথা তো আমিও ভালো করে বুঝতে পারি না। আমি অন্তঃসত্ত্বা কিনা, তবে ভিতরে ভিতরে কোনো একটা যে পরিবর্তন হচ্ছে সেটা বুঝতাম। আমার তো আগে থেকেই কয়েক মাস পর পর পিরিয়ড হতো, তাই অতটা গুরুত্ব দিইনি। কিন্তু আপনি বুঝলেন কি করে? মা বললেন, মায়েরা অনেক কিছু জানে। তারা সন্তানের গায়ের রং দেখাই কইতে পারে সন্তানের ভিতরে কোনো অসুখ আছে কিনা। তুমি বরং একটা টেস্ট কইরা ফেলাও। আমি সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, মা আমি বলতে সাহস পাচ্ছিলাম না। কেন জানি মনে হচ্ছিল এটা আমার দেখা কোনো স্বপ্ন। একটু পর দেখব স্বপ্ন যদি ভেঙে যায়। এই জন্য ভয়ে ভয়ে বলিনি কারোর কাছে। মা সেদিন অদ্ভুত এক কাণ্ড করলেন। এমনিতে তিনি বিছানা থেকে উঠতে পারেন না একা একা, কিন্তু সেদিন সন্ধ্যাবেলা তিনি ছোট মেয়েদের মতো লাফিয়ে বিছানা থেকে উঠে গেলেন। তারপর গেলেন আলমারির কাছে। আলমারি থেকে একটা সোনার চেন নামিয়ে এনে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার পক্ষ থেকে এইটা তোমার উপহার। পরাগ্য বংশের নিয়ম এইটা। বউ প্রথম গর্ভবতী হইলে তার শাশুড়ির চেন বউয়ের গলায় পরাইয়া দেয়। তুমিও একদিন তোমার সন্তানের বউয়ের গলায় পরাইয়া দিবা এই চেন। সেদিন সন্ধ্যাবেলায় মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আমি। আর মনে মনে ভাবলাম, পৃথিবীর সব মানুষগুলো কেন এমন হয় না? এমন হলে কি সত্যি সত্যি পৃথিবীটা সুন্দর হয়ে যেত না? রাতে পরাগ ফিরে যখন শুনল সে আমার সন্তানের বাবা হতে যাচ্ছে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে বলল,
নিতু, তুমি জানো না একজন বাবা প্রথম সন্তানের বাবা হবে, এমন সংবাদের চেয়ে খুশির সংবাদ আর কোনো কিছু নাই এই পৃথিবীতে। আমি পরাগের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখ চকচক করছে জলে। আমি আঙুলের ডগায় সেই জলের কণা তুলে নিয়ে বললাম, পরাগ, আজ তোমার চোখে যে জল। পরাগ বলল, এটা আনন্দের। মানুষ শুধু দুঃখেই কাঁদে না, খুশিতেও কাঁদে। আমি খুশিতে কাঁদছি। আমি সবসময় বিশ্বাস করতাম যে আল্লাহ ঠিক আমাদের সন্তান দিবেন। এবার আমার মনের আশা পূরণ হলো। আমি পরাগকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম আর চুপি চুপি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, পরাগ, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। পরাগ আমার পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আরেকটি খবর দেওয়া খুব প্রয়োজন। ওই যে শোভন আমায় ডিভোর্স দিয়েছিল, আমার সন্তান হবে না এই খবর শুনে সে আমায় ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করেছিল। ডাক্তার এবারও নাকি বলেছে তাদের কোনো সন্তান সন্ততি হবে না। কি অদ্ভুত ব্যাপার! আসলে আত্মবিশ্বাসীরা কোনো দিনও জিততে পারে না। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।